তাহলে দেখো এবার আমরা ভারতের ভূপ্রকৃতি তাহলে ফার্স্ট জায়গাটা আমরা তাহলে কভার করে দিলাম, তাই না? উত্তরের পার্বত্য অঞ্চল আমাদের হয়ে গেল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের পরে উত্তরের সমভূমি অঞ্চল আমাদের আসছে। তার মানে উত্তরের সমভূমি অঞ্চল যেই আমাদের বলবে সঙ্গে সঙ্গে কোথায়? উত্তরের সমভূমি অঞ্চল, তার মানে শিবালিক যেখানে শেষ হচ্ছে, শিবালিকের পর থেকে আমাদের চালু হয়ে যাচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, তাই কিনা? এইবার একটা জিনিস এখান থেকে আমাদের আলোচনা করার আছে যে এই উত্তরের সমভূমি অঞ্চল এর আগে শিবালিক যখন কি নিচের অংশ বলছে মানে আউটার হিমালয়, তাহলে খেয়াল করে দেখো যেটা হিমাচল বলছে হিমালয়, তার মানে কি বরফের প্রসঙ্গ প্রচুর আছে। তাহলে আউটারের তুলনায় কি বরফ গলতে লেগে গেছে, তাই না? তাহলে বরফ যদি কম থাকে এখানে কি এখানে এর যে পাদদেশটা হচ্ছে সেই পাদদেশের তুলনায় বড় বড় নুড়ি কাঁকড় বালি ক্ষয়ে যাবে, তার মানে ক্ষয়ে যাওয়ার পরে একটা উন্নত সমভূমি তৈরি করে ফেলছে এখানে, মানে আউটার হিমালয়ের যে ঢালটা হালকা যে ঢাল হচ্ছে সেখানে একটা উন্নত সমভূমি তৈরি হচ্ছে, সেটা পশ্চিমে নাম হয়ে যাচ্ছে দুন। পশ্চিমের নাম দুন হচ্ছে দুন, তোমরা বুঝতেই পারছো দুন নামলেই সঙ্গে সঙ্গে কি নাম চলে আসে তোমাদের কাছে? গুড, দেরাদুন, তাই না? এই দেরাদুন আমাদের কিন্তু কোশ্চেন আসে যে উল্লেখযোগ্য দুন কোনটা, তাহলে কি হবে? দেরাদুন। আর এই একই জিনিস এই একই উন্নত ভূমিরূপ যখন পূর্ব দিকে চলে যাচ্ছে তার নাম হয়ে যাচ্ছে ডুয়ার্স। ডুয়ার্স কোন দিকে? পূর্ব দিক বলতে ভারতের কোথায়? আসাম অঞ্চল। এবার আসামের অঞ্চলকে ডুয়ার্স বলে না বলে না? খেয়াল করো তোমরা, বলে তো। তাহলে এই ডুয়ার্স তোমরা জানো চা চাষের জন্য উপযোগী, তাই না? ঠিক এইদিকে যেমন দুনও যেমন উন্নত ভূমিরূপ, ডুয়ার্সও তেমনই উন্নত ভূমিরূপ। এইটা আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এইবার আমাদের এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে যে ভাগটা আমরা আসব, খেয়াল করো উত্তরের সমভূমিকে মূলত দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ভূমির রূপ অনুযায়ী, কি অনুযায়ী? ভূমির রূপ অনুযায়ী। আর একটা হচ্ছে অঞ্চল অনুযায়ী। কি অনুযায়ী? অঞ্চল অনুযায়ী। তাহলে ভূমির রূপ অনুযায়ী খেয়াল করে দেখো চার ভাগে ভাগ করা আছে। ফার্স্ট হচ্ছে ভাবার, দ্বিতীয় হচ্ছে তরাই, তৃতীয় হচ্ছে ভাঙ্গার, চতুর্থ হচ্ছে খাদার। তাহলে ভূমিরূপ অনুযায়ী উত্তরের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? চার ভাগে। তাহলে ভাবার, তরাই, ভাঙ্গার, খাদার, এটা ক্রোনোলজি আসে। এটা তার মানে কি প্রথমে তাহলে তা কেমন তাহলে নামছে? ওপরে দেখো গ্রেট হিমালয়, তারপরে মিডিল হিমালয়, তারপরে শিবালিক, তারপরে যদি আমরা দেখি ভূমিরূপ কেমন, তারপরে হচ্ছে ভাবার, তারপরে তরাই, তারপরে ভাঙ্গার, তারপরে খাদার, মানে এই অনুযায়ী ভূমিরূপ চেঞ্জ হয়ে হয়ে আসছে। এইবার এই শিবালিকে যখন আমরা দেখলাম এখানে কি এখানে সমতল হালকা হওয়ার চেষ্টা করেছে। তাহলে সমতল যখনই হচ্ছে না মানে বুঝতে পারছো এখান থেকে যে নদীগুলো নামবে তারা কি করবে রে? ক্ষয় করার চেষ্টা করবে না? করবে না? কারণ নদীর কি বৈশিষ্ট্য? কি উচ্চ গতিতে ক্ষয়, মধ্যগতিতে সঞ্চয়, নিম্ন গতিতে এই মধ্যগতিতে বহন, নিম্ন গতিতে সঞ্চয়, তাই কিনা? তাহলে উচ্চ গতিতে যদি ক্ষয় হয়, মধ্যগতিতে যদি বহন হয়, নিম্ন গতিতে যদি সঞ্চয় হয়, তাহলে এখান থেকে যেগুলো ক্ষয় হবে, ক্ষয় হয়ে যদি কাছাকাছি কোনো ভূমিরূপ তৈরি করে তাহলে সেখানে কি সেখানে যে পাথর টাথর গুলো থাকবে সেগুলোর আকার ছোট হবে না বড় হবে তোমাদের মতে? কারণ কি কাছাকাছি যদি তাড়াতাড়ি ভূমিরূপ মানে পাথর ফেলে দেয়, ছোট হবে কেন? বড়ই হবে তুলনায়, কারণ যত দূর যাবে তত ক্ষয়তে থাকবে, তত কি তাহলে এখানের যে পাথরগুলো জমছে, জমার করে সেই পাথরের আকার বা নুড়ি কাঁকড়ের আকার কি হবে? বড় হচ্ছে। এবার বড় হয়ে যদি নিচে বসে যায় তাহলে কি হবে? একটার সাথে একটা কি গ্যাপ থাকবে না? থাকবে না? তার মানে নদীর নিচে এখানে বড় বড় পাথরগুলো পড়ে যাচ্ছে, যার ফলে প্রচুর গ্যাপ থেকে যাচ্ছে, এবং এই গ্যাপ থেকে নদী নিচে জলধারাটা কি আরামসে প্রবাহিত হয়ে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে এখানে বলা হয় যে এই ভাবার অঞ্চলে নদী মাটির নিচে হারিয়ে যায়। আসলে মাটির নিচে হারিয়ে যায় শব্দটা কেন এবার বুঝতে পেরেছো? তাহলে বড় বড় পাথর থাকার ফলে পাথরের মাঝখান দিয়ে জলগুলো আরামসে প্রবাহিত হয়ে যাচ্ছে, যার ফলে কি এখানে মনে হয় যে নদীর জলটা ওপরে নয়, তাই না? জল যদি ওপরে দেখা না যায় তো স্বাভাবিক কথায় মানুষ কি বলবে? যে নদী এখানে মাটির নিচে হারিয়ে গেছে। তাহলে এখানে আলটিমেট হারিয়ে যায়নি, নদী কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে? মাটির জলের নিচে যে পাথরের চাই বড় বড় আছে তার যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো থেকে জল আরামসে চলে যাচ্ছে। তাহলে জল যখন প্রবাহিত হবে সেই জল কি হবে? তার সাথে পাথরের ঘর্ষণ লাগবে, আর ঘর্ষণ লাগা মানে কি ক্ষয় হবে, ক্ষয় হওয়া মানে কি সেই পলি আবারও সামনের দিকে যাবে। এই অঞ্চলটা পেরিয়ে যখন আবার নতুন একটা ভূমিরূপ তৈরি হচ্ছে সেখানে তুলনায় এই জলের ঘর্ষণে পরে যে পলিগুলো মানে তুলনায় নরম পলিগুলো গিয়ে জমে যাচ্ছে। তা নরম পলি যখন জলের নিচে জমবে সেটা কি হবে? পরপর জমবে, পরপর যদি জমে সেখানে কি হবে? স্থলভূমি এবং জলভূমির দুটো পার্থক্য করা যাবে, তাই না? সেইখানে অর্থাৎ এই ভাবারের পরে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেখানে মাটি নিচে জল ওপরে। এই জন্য এই চ্যাপ্টারে আরেকটা কোশ্চেন আমাদের আসে
যে কোন অঞ্চলে নদী মাটির ওপরে ফিরে আসে আবার, তাহলে কি হবে? তরাই অঞ্চলে। তাহলে ভাবার অঞ্চলে নদী মাটির নিচে হারিয়ে যাচ্ছে, আর তরাই অঞ্চলে নদী আবার মাটির ওপরে ফিরে আসছে বা নদী পুনরায় জেগে উঠছে। কারণ এখানে কি, এখানের পলিগুলো মাটির নিচে পড়ে যাচ্ছে, এখানে আর গ্যাপ থাকছে না। গ্যাপ যদি না থাকে, পলিগুলো পরপর যদি জমে যায়, তাহলে জল ওপরে বইবে। এই জন্য এই যে তরাইয়ের বৈশিষ্ট্য কি, যে জলাভূমি থাকবে, এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে স্যাঁতস্যাঁতে। কারণ এখানে জলের ফ্লোটা বেশি হচ্ছে না। জলের ফ্লো যদি বেশি না হয়, তাহলে কি আবহাওয়াটা কেমন হবে? স্যাঁতস্যাঁতে হবে। আর জলের ফ্লো যদি বেশি হয়, তাহলে কি আবহাওয়া স্যাঁতস্যাঁতে হওয়ার কোনো চান্স নেই। কারণ এখানে বড় বড় পাথর ভাবার অঞ্চলে থাকার ফলে জলের ফ্লোটা খুব বেশি এখানে হচ্ছে না। আবার এই ভাবার অঞ্চলে পড়ে যে তরাই অঞ্চল, তরাই অঞ্চলে পড়ে কি নদী আবার মাটি নিচে, মাটি ওপরে আবার জল। এখানে কি নদী আবার নিজের বৈশিষ্ট্য ফিরে পাচ্ছে। এই ফিরে পাওয়ার ফলে এখান থেকে নদী আবার নিজের মতো করে ফের নদীর উচ্চগতি মধ্যগতি আবার পুরো অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যাক্টিভ হওয়ার কারণে আবার কি হচ্ছে, এখান থেকে নদী আবার দুধারে পলি সঞ্চয় করতে থেকে যাচ্ছে। এই জন্য বলা হয় এই যে ভাঙ্গার অঞ্চলের পলি মাটিকে বলা হয়, মানে কি এটা প্রাচীন অঞ্চল। এই যে প্রাচীন যে পলি মাটি, সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, খেয়াল করে দেখো, ভাঙ্গার। প্রাচীন পলি মাটিকে কি বলা হয়? ভাঙ্গার। আর এই প্রাচীন পলি মাটির পরে যে অংশটা গড়ে যাচ্ছে বা নবীন পলি মাটি দ্বারা যে ভূমিরূপ গঠন হচ্ছে, তার নাম খাদার। এই দুটো আমাদের বেশি কোশ্চেন আছে, ভাঙ্গার কাকে বলে, খাদার কাকে বলে। তো ভাঙ্গার মানে প্রাচীন পলি মাটি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে ভাঙ্গার, আর নবীন পলি মাটি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে খাদার। আর ভাঙাড়ের ভাঙাড়ের মাটিকে, এর আর একটা আলাদা নাম আছে, ভাঙাড়ের মাটিকে বলা হচ্ছে কাঙ্কার। KNKR, দেখো মেটেরিয়ালসে দেওয়া থাকবে। ভাঙাড়ের মাটিকে কি বলা হচ্ছে? কাঙ্কার বলা হয়, KNKR বা কাঁকর, কাঙ্কার বা কাঁকর বলা হচ্ছে। এবার আর একটা জিনিস আমাদের এখান থেকে কোশ্চেন আসে, যে তরাই অঞ্চল গঠন হচ্ছে কিভাবে। তরাই অঞ্চল গঠন তার মানে কি, পলি বিধেও তো এ দিয়ে গঠন হচ্ছে, তাই না? পলি ছাড়া গঠন হবে না এটা। তাহলে যদি আমাদের বলে উত্তরের সমভূমির ভূমিরূপ, ভূমিরূপ অনুযায়ী কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 4 ভাগে। তাহলে ফার্স্ট হচ্ছে কি বললাম, ভাবার, তারপরে তরাই, তারপরে ভাঙ্গার, তারপরে খাদার, 4টে। আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে আরেকটা যে কোশ্চেন আসে, যদি বলে এখানে নদীগুলো কি কি, তাহলে উত্তরের সমভূমি। তাহলে উত্তরের সমভূমি হচ্ছে ফার্স্ট হচ্ছে সিন্ধু এবং তার উপনদী। কারণ পশ্চিম দিকে সিন্ধু এবং তার উপনদী ছাড়া অন্য কিছুই নেই। দ্বিতীয়, সিন্ধু নদীর পরে যদি উত্তর দিকে আমরা যাই মানে প্যারালাল ভাবে, তারপরে কি আসছে? গঙ্গা। কারণ গঙ্গা কি, গঙ্গা উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে নিচে নামছে। তাহলে এই জায়গায় কি গঙ্গা হওয়া ছাড়া কোনো চান্স নেই। দ্বিতীয় গেল। আচ্ছা, তৃতীয় কি আসছে? তৃতীয় তারপরে তোমরা বুঝতেই পারছো, ব্রহ্মপুত্র। তার মানে এক কথায় উত্তর দিকের এই 3টে নদী তার সমভূমি গঠন করেছে। তাহলে কি আমরা এরকম বলতে পারি যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি উত্তর দিকে বিরাজ লাভ করছে, তাই না? এবার সিন্ধুর নাম বলে না যদি বলে, তাহলে সেখানে কি সিন্ধুর জায়গায় অনেকে ইন্দাস বলতো, আমরা সভ্যতায় পড়েছি। তাহলে যদি বলে ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, তাও কি হবে? একই হবে, তাই কি না? সিন্ধুর জায়গায় যদি ইন্দাস না বলে ইন্দো বলে, কারণ ইন্দাস তো আমরা আগে পেয়েছি, মনে করে দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সভ্যতার সময় তোমরা পেয়েছো কিনা, ওটা একই টার্ম হতে পারে, এটা খেয়াল করেছো? দেখো এবার দেখো এখানে তাহলে এই পাঞ্জাব সমভূমি, পাঞ্জাব সমভূমি, তারপরে কি তাহলে গঙ্গা, আর তারপরে পরে কি ব্রহ্মপুত্র সমভূমি, তাই তো? এই 3টে সমভূমি কিন্তু আমাদের এখান থেকে পরীক্ষায় প্রচুর বার এসছে, পাঞ্জাব, আর কি বললাম, তারপরে গঙ্গা, তারপরে ব্রহ্মপুত্র। কিন্তু সমস্যা হচ্ছে এইটা অতটা আমাদের পরীক্ষায় আসে না, কারণ এর মধ্যে দেখো তেমন কিছুই নেই। খালি 3টে পরপর নদী যদি মনে রাখি, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? এই রিজিয়ন অনুযায়ী আমাদের পরীক্ষায় আসে না আমাদের। খালি একটা জিনিসই আসে, এই পাঞ্জাব সমভূমির লাস্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে খেয়াল করে দেখো, ওখানে লেখা আছে দোয়াব। আসে দেখো দোয়াব, দোয়াব শব্দের মানে কি, এটা আমাদের পরীক্ষা আসে। হ্যাঁ বলো। আচ্ছা, 2 নদীর মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে দোয়াব, ঠিক, গুড। তাহলে 2 নদীর মধ্যবর্তী উন্নত যে ভূমিরূপ, সেটাই হচ্ছে দোয়াব। ঠিকই আছে, 2 নদীর মধ্যবর্তী অংশ দোয়াব, কিন্তু আমরা একটু আরো সোজাভাবে বলবো, 2 নদীর মধ্যবর্তী যে উন্নত যে ভূমিরূপ, সেটার নাম হচ্ছে দোয়াব। এবার আরেকটা কোশ্চেন আমাদের আসে, যে দোয়াবের আব শব্দের মানে কি, মানে দো আব অন্তঃস্থাকার আব হচ্ছে না, দোয়াবের আব শব্দের মানে হচ্ছে জল। দোয়াবের আব শব্দের মানে কি? জল। তাহলে কি মানে হচ্ছে? দো আব মানে 2 জল, 2 জল, তার মানে 2 জলের মাঝখানে যে উন্নত ভূমিরূপ, সেটাই হচ্ছে দোয়াব। এখান থেকে দেখো এই একই জিনিস, এটা দিয়ে আমাদের একটা কোশ্চেন আসে ইতিহাসে, তোমরা যখন বিজয়নগর আর বাহামানি পড়বে, সেই সময় একটা কোশ্চেন আসে আমাদের, যে এই বিজয়নগর এবং বাহামানির মধ্যে মারপিট লাগতো কোন জায়গাকে নিয়ে, সেটার নাম হচ্ছে রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব, তার একই জিনিস দেখো, সেটা কোথায়?
এই কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর মাঝখানে এই রায়চুর দোয়াবটা আছে। মানে বুঝতেই পারছো এটা প্রাচীনকালে কি জমি যার ক্ষমতা তার, তাই না, কারণ সেই অনুযায়ী উন্নত ফসল। তো এটাও মাথায় রাখবে এই একই জিনিসে। এবার দেখো এখান থেকে এই জায়গাটা যদি আমরা বলি এখানে এরপরে আমাদের আসছে কি, এরপরে আমাদের আসছে উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যেই বলছে সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখো এর আকৃতি কেমন। এর আকৃতি বলছে ত্রিভুজ আকৃতি। ফার্স্ট কোশ্চেন আমাদের আসে এর আকৃতি ত্রিভুজ আকৃতি। তার মানে কি এই যে দাক্ষিণাত্য মালভূমির যে অঞ্চলটা সেটাই আমাদের এখানে জাজমেন্ট বা ইন্ডিকেট করতে চাইছে। এটা যদি বলে এটা কার অংশ, এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। মনে করে দেখো আমরা যে শুরুতে তোমাদের বললাম যে ভারত ভাগ হওয়ার পরে, তাই না, এই দক্ষিণ অংশটা কি গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হয়েছে। এবার খেয়াল করে দেখবে যখন তোমাদের শিল্প পড়ানো হবে, যদি আমাদের এরকম কোশ্চেন আসে যে ভারতের কয়লা মূলত কোন ক্ষেত্র, তাহলে কি হবে, গন্ডোয়ানা ল্যান্ডেরই কয়লা হবে, কারণ আঙ্গারা ল্যান্ড আমাদের এখান থেকে আলাদা হয়ে গেছে, তাই না। আচ্ছা এখান থেকে যদি বলে দেখো 1 নম্বর গেল ত্রিভুজ, মেটেরিয়ালস দেওয়াই আছে দেখো এটা। দ্বিতীয় হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবার যদি বলে এর আয়তন কত, তাহলে এটাও খেয়াল করে দেখো 5 লক্ষ বর্গ কিমি। 5 লক্ষ বর্গ কিমি মানে কি পুরো 4 কোণ জুড়ে, তাই না, 5 লক্ষ বর্গ কিমি এটাই। আর যদি বলে এই যে উপদ্বীপীয় মালভূমি কোন কোন ক্ষেত্রের মধ্যে বিরাজ করছে, তাহলে কি হবে, যেই বলবে দাক্ষিণাত্য মালভূমি, তাই না, সঙ্গে সঙ্গে কি মানে গুজরাট থেকে চালু হয়ে যাবে। তা খেয়াল করে দেখো এখানে গুজরাট মহারাষ্ট্র মানে সোজাসুজি চলে যেতে হবে। দেখো গুজরাট মহারাষ্ট্র বিহার কর্ণাটক, তাই না, ত্রিভুজ বলেছে যেহেতু, আর অন্ধ্রপ্রদেশ মানে প্যারালাল ওদিকটা। তো এই যে জায়গার মধ্যে কিন্তু আমাদের উপদ্বীপীয় মালভূমি বিস্তার করছে। আর এই উপদ্বীপীয় মালভূমি তার মানে কার পরে, এটা উত্তরের সমভূমির পরেই উপদ্বীপীয় মালভূমি। তার মানে এখানে একটা নদী চলে গেছে, সেই নদীটার নাম হচ্ছে নর্মদা। তাহলে এই নর্মদা নদীটাই উপদ্বীপীয় মালভূমিকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্য উচ্চভূমি, আর একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্য উচ্চভূমি, আর একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। কোন নদী, নর্মদা নদী। কোন নদী, নর্মদা নদী। তোমরা এখানে কোশ্চেন খেয়াল করে দেখবে, যখন যখন হিমালয় পর্বতের উৎপত্তি হয় কত, আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে, মানে টারশিয়ারি যুগে, 250 কোটি বছর আগে টারশিয়ারি যুগে। সেই সময় যে ঘটনাটা ঘটছে কি না, সেই সময় যে ঘটনাটা ঘটছে দাক্ষিণাত্য মালভূমি পূর্ব দিকে হেলে যাচ্ছে। দাক্ষিণাত্য মালভূমি কি করছে, পূর্ব দিকে হেলে যাচ্ছে। তাহলে পূর্ব দিকে যদি হেলে যায় তাহলে নদীগুলোর অবস্থা কি হবে, নদীগুলো কোন দিকে প্রবাহ হবে তোমাদের মতে। নদী যদি কোনো সব ভূমি যদি পূর্ব দিকে হেলে যায় তাহলে কি হবে, নদীগুলো কোন দিকে পড়বে, তার মানে পূর্ব দিকেই তো পড়বে, কারণ ঢাল যেদিকে নদী পড়বেও সেদিকে। এই জন্য দক্ষিণ ভারতের সমস্ত নদী কোথায় পড়েছে, তাহলে পূর্ব দিকেই পড়েছে, মানে বঙ্গোপসাগরেই পড়েছে। ব্যতিক্রম দুটো, ব্যতিক্রম কটা, দুটো, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি। একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি। এটাও আমাদের পরীক্ষায় আসে। কেন না, এরা হচ্ছে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্যে দিয়ে গেছে। এটাও আমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে, এটাও পরীক্ষায় আসে। কার মধ্যে দিয়ে গেছে, গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্যে দিয়ে গেছে। তাহলে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে কোন কার মধ্যে, আসলে কার গ্রস্ত উপত্যকা, মানে এটা হচ্ছে বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যদি প্রবাহিত হয় তার মানে কি নিজের মতো চলতে পারবে, ভেবে দেখো না তো। তার মানে কি পাহাড়ের ভূমিরূপ যেমন হবে এর কি, এরও চলতে তেমন ভাবে হবে, তাই কিনা। এই জন্য এখানে এই পার্থক্যটা আমাদের হয়। দেখো এখানে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে মধ্য উচ্চভূমি আর একটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই মধ্য উচ্চভূমির ফার্স্ট পয়েন্টটা দেখো, আমি তোমাদের এতক্ষণ যেটা বোঝাচ্ছিলাম যে নর্মদা নদী ও উত্তরের সমভূমির মাঝে বিস্তৃত। তা আমি তোমাদের কি বললাম এতক্ষণ, যে নর্মদা নদী উত্তরের সমভূমি আর মধ্য উচ্চভূমিটা তৈরি করেছে, তাই তো, মানে এর ভূমিরূপটাই, মানে মাঝখানে কে, তাহলে প্রথমে হচ্ছে উত্তরের সমভূমি, তারপরে হচ্ছে নর্মদা, তারপরে হচ্ছে মধ্য উচ্চভূমি, তারপরে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, তাই না, হিসাবটা তাই বলছে, তাই না। এটাও কিন্তু আমাদের কোশ্চেন, দেখো মেটেরিয়ালসে ফার্স্ট পয়েন্ট ওটা আছে। আর একটা নেক্সট এখান থেকে যদি বলে এখানের উল্লেখযোগ্য পাহাড় কি, আরাবল্লী। উল্লেখযোগ্য পাহাড় কি, আরাবল্লী। আচ্ছা আরাবল্লীর পরে এখান থেকে যদি আমাদের বলে এখানের উল্লেখযোগ্য মালভূমি কি, উল্লেখযোগ্য মালভূমি হচ্ছে, হ্যাঁ দেখো দেয়াই আছে ওখানে না, ছোটনাগপুর আছে, আরেকটা দেখো মালওয়া। মালওয়াটা প্রচুর আছে, কারণ ছোটনাগপুরটা তোমরা সবাই জানো বলে ছোটনাগপুরটা দেবে। কিন্তু ছোটনাগপুর যদি এক্ষুনি বলে কোথায় কোথায় বিস্তার, তোমরা সবাই বলে দেবে যে উড়িষ্যা, তাই না, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এদিকে, তাই না। কিন্তু মালওয়াটা হচ্ছে মধ্যপ্রদেশে, এই জন্য এটা আমাদের পার্টিকুলার বেশি কোশ্চেনে দেয়। তাহলে এখানে দুটো মালভূমি দেখা যাচ্ছে, একটা হচ্ছে মালওয়া আর একটা হচ্ছে
ছোট নাগপুর মানে মধ্যপ্রদেশের দিক থেকে বিস্তার হচ্ছে। এরপরে খেয়াল করে দেখো, যদি বলে এখানে গুরুত্বপূর্ণ নদী এখানে কি আছে? বেতওয়া, চম্বল, কেল, তাই না? তাহলে সবই কিন্তু মধ্যপ্রদেশের দিকে। এবার খেয়াল করো, চম্বল যদি বলে, চম্বলের তীরে কোন শহর? সেই যে কোটা, তাই না? এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর বার এসছে, রাজস্থান কোটা, এটা আমাদের প্রচুর বার এসছে এটা। আচ্ছা, যদি বলে পাহাড়, এখানে দেখো মহাদেব পাহাড়টা আমাদের প্রচুর বার এসছে। আর একটা দেখো এখানে কৈমুরা, মৈকাল, এটাও আমাদের প্রচুর বার এসছে। এটা কোথায়? মধ্যপ্রদেশে। সবগুলোই মধ্যপ্রদেশ থেকে বিস্তার হচ্ছে ছত্তিশগড়ের দিকে, কোনোটা যাচ্ছে, হ্যাঁ, কোনোটা ছত্তিশগড় পেরিয়েও সামান্য যাচ্ছে। এই ক্ষেত্রগুলো আমাদের এখানে আসছে। আর লাস্ট তোমাদের এতক্ষণ আগে, খানিক আগে যেটা বোঝালাম, দেখো যে নর্মদা নদীর উপত্যকা বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত। হলো সেই যে কথাটা বললাম, তার মানে কি নর্মদা নদী নিজের মতো যেতে পারে না, সেই কথাটাই বললাম কিনা? তাহলে যদি কোনো নদী নিজের মতো যেতে না পারে, তাহলে কি হবে? তার যদি জায়গা না থাকে, সে কি তাহলে অববাহিকা তৈরি করতে পারবে? তার মানে কি নর্মদা নদী, তার মানে এর অববাহিকাও তেমন বড় নয়। তাহলে ঘুরে ফিরে আমরা এটা বলতে পারি কিনা যে পশ্চিম উপকূলের নর্মদা নদী কোথায়? পশ্চিম দিকে অবস্থান করছে, তার মানে কি, বা প্রবাহিত হচ্ছে, তার মানে এর অববাহিকা বড় হবে না। তাহলে কার বড় অববাহিকা হবে? তার মানে পূর্ব দিকে যে নদীগুলো আছে সেগুলোর অববাহিকা নিশ্চয়ই বড় হবে। তার মানে এই জন্য সবসময় জানবে, পশ্চিম উপকূলে যে নদীগুলো আছে, তার মানে ভারতের পশ্চিম দিকে যেগুলো নদীগুলো আছে, তার অববাহিকা সবসময় কম হবে। আর পূর্ব দিকে যে নদীগুলো আছে, তার অববাহিকা সবসময় বড় হবে। এই বিষয়ে কোনো সংশয় নেই, ঠিক আছে কিনা? মানে এখানে এর কোনো বাধা নেই আর কি। এবার দেখো দাক্ষিণাত্য মালভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমিটা কি? দাক্ষিণাত্য মালভূমি এই যখনই হিমালয় তৈরি হচ্ছিল, মানে গন্ডোয়ানা ল্যান্ড যখন ভেঙে গিয়েছিল, তখন এই ছোট নাগপুর মালভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি কি, তার মানে প্যারালাল ভূমিরূপটা একই ছিল। এই সময় একটা ফাটল তৈরি হচ্ছে, এই ফাটল থেকে ছোট নাগপুর মালভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দাক্ষিণাত্য মালভূমি যদি আলাদা হয়ে যায়, তাহলে এখানে দেখো আমাদের মেটেরিয়ালসে বলা আছে যে কার থেকে ভাঙনের ফলে আমাদের দাক্ষিণাত্য মালভূমি বেরিয়ে এসছে। তাহলে ছোট নাগপুর মালভূমি থেকে ফাটল বা বিভাজনের দ্বারা দাক্ষিণাত্য মালভূমি আলাদা হয়ে গেছে। এবার দেখো, যেই বলছে আলাদা হয়ে গেছে, তার মানে আমরা কি বুঝতে পারছি? আগে এক ছিল, তার মানে গন্ডোয়ানা ল্যান্ডের সময় এগুলো সব কি একসাথে থাকাটাই স্বাভাবিক। এবার এই ভূমিরূপগুলো কি একদিনে তৈরি হয়নি। এই জন্য তোমরা খেয়াল করে দেখবে, দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণ ভারতে কিন্তু সবাই শাসন করতে পারতো না। দক্ষিণ ভারতে কি এই যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তার ভূপ্রাকৃতিক গঠনের কারণেই এখানে পৌঁছানো মানুষের পক্ষে কি কঠিন হয়ে যেত, তাই না? এই জন্য এখানে যারা শাসন করেছে, তোমাদের এই পড়ানো হয়েছে তো দক্ষিণ ভারত, তাই না? চোলচেরাতে মনে করে দেখো, কেন ওখানে একটানা? চোলচেরা হয়নি তোমাদের? আচ্ছা ঠিক আছে, ওখানেই যখন চোলচেরা যখন পড়ানো হবে, দেখবে ওখানের এক একটা সাম্রাজ্য প্রায় 1500 বছর, 1300, 1400, 1500 বছর ধরে প্রায় শাসন করেছে পাটে পাটে। তার মানে বুঝতেই পারছো, এক একটা সাম্রাজ্য 1300 বছর, 1400 বছর শাসন করা মানে কি এটা যাতা ব্যাপার নয় কিন্তু এটা, তাই না? কোনো জায়গায় শুনেছো যে 1300 বছর, 1400 বছর? কিন্তু পাটে পাটে একটানা করেনি। একটানা যদি করে, সেটা হচ্ছে জানবে পৃথিবীর ইতিহাসে অটোমান সাম্রাজ্য একটানা 600 বছরের সাম্রাজ্য চালিয়েছিল, একটানা। অটোমান সাম্রাজ্য মানে যেটা হচ্ছে ওসমানিয়া সাম্রাজ্য বলা হয়, ওসমান গাজী, মানে এরাও একটা গোষ্ঠী ছিল প্রথম দিকে। তো ওটা তো ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের সিলেবাসে নেই, কিন্তু উদাহরণ হিসেবে বলা হচ্ছে 600 বছর একটানা। আর আমাদের এরা নাহলে এরাও আমাদের এই দক্ষিণ ভারতের 3টে সাম্রাজ্য কিন্তু ইতিহাসের খাতায় নাম তুলে ফেলতে পারতো, কিন্তু এরা একটানা করেনি। কিন্তু করেছে কত? প্রায় 1300, কেউ 1400, কেউ 1500, 3টে সাম্রাজ্য, চোলচেরা, পাণ্ড্য। কিন্তু এরা কি করেছে? পাটে পাটে। তো পাটে পাটে হওয়া মানে কি? নিশ্চয়ই ক্রোনোলজি মিলবে না। ক্রোনোলজি মিলবে না মানে কি ইতিহাসের নামটা উঠবে না। এদের কি পাটে পাটে 1500 বছর, 1300 বছর আছে, এই কারণে মেলে না আমাদের। তো চলো দেখো, এখন বাদ দাও। তাহলে দেখো দাক্ষিণাত্য মালভূমি, দেখো দাক্ষিণাত্য মালভূমির এই কালো মাটি, এটাকে কি বলা হয়? ডেকান ট্রাপ। কি বলা হচ্ছে? ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ সব সময় জানবে যে কার্পাস বা তুলো চাষের জন্য উপযোগী। আর কি? আখ। কার্পাসা আখের জন্য উপযোগী। তুলোও থাকতে পারে, কার্পাসও থাকতে পারে, যে ভাষায় দিক একই জিনিস হবে। আর কি দেখো, এটা কিভাবে না আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হচ্ছে। এই দাক্ষিণাত্য মালভূমি আবার দুটো ভাগে ভাগ হচ্ছে। দাক্ষিণাত্য মালভূমি আবার দুটো ভাগে, একটা হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, আর পূর্ব দিকে হচ্ছে ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট পর্বতমালা। তার মানে কি পূর্ব দিকেও পর্বত আছে, পশ্চিম দিকেও পর্বত আছে, যার মাঝখানে এই দাক্ষিণাত্য মালভূমিটা সেফ জোন আছে। তার মানে বুঝতেই পারছো, দাক্ষিণাত্যতে পৌঁছানো এত সোজা ছিল না, কারণ প্রথমে জল, তারপরে পাহাড়, তারপরে এই দাক্ষিণাত্য ভূমিরূপ। এই জন্য এখানে কি সহজে কেউ পৌঁছাতে পারতো না, এটাও একটা কারণ। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালা খেয়াল করে দেখো, যদি বলে পশ্চিমঘাট পর্বতমালা সবসময় জানবে উচ্চতায় বেশি। পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতা প্রায় 1000 মিটারের বেশি। দেখো মেটেরিয়ালসে খেয়াল করো, এগুলো লাগবে আমাদের। হ্যাঁ, এবার যদি বলে এর দূরত্বটা কত, প্রায় 1600 কিমি পর্যন্ত বিস্তার।
তার মানে কোথায় একদম সেই, তার মানে এর থেকে চালু হবে কোথায়, ওপর থেকে চালু হয়ে একদম নিচ পর্যন্ত, মানে কন্যাকুমারীর দিক পর্যন্ত কি প্রায় 1600 কিমি হবে, তাই না? আর এ কত না, এর হাইট কত পর্বতগুলো, প্রায় 1000 মিটারের বেশি। আর এর থেকে জানবে পূর্বঘাট সবসময় কম, পূর্বঘাট সবসময় কি হবে, কম হবে, প্রায় 600 মিটারের মতো হবে পূর্বঘাট। আচ্ছা, এর উল্লেখযোগ্য শৃঙ্গ খেয়াল করে দেখবে দোদা বেতা। মনে করে দেখো, দোদা বেতা মানে কি, নীলগিরি পর্বত আমরা পড়েছিলাম, তাই না? তা একই নীলগিরিরই এ তো দোদা বেতা না, উচ্চতম শৃঙ্গ দোদা বেতা, এটা আমাদের আসে। আর খেয়াল করে দেখো আনাইমুদি, মাকুর্তি, আনাইমুদি আর মাকুর্তি। আনাইমুদিকে আন্নামালাই যে পর্বত আছে তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, তার মানে এটাও আমাদের কোশ্চেন আসে, তাই না? যেটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালা, মূলত কেরালাতেই এটা বিস্তার আছে। আর মাকুর্তি দেখো, মাকুর্তি কোথায়, মাকুর্তি হচ্ছে তামিলনাড়ুতে। এই তিনটে আমাদের পরীক্ষায় আসে, কিন্তু আন্নামালাই এখানে উল্লেখ করা নেই। কিন্তু আন্নামালায় যে সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটাই এখানে উল্লেখ করা আছে, কোনটা, আনাইমুদি, তাই না? তো এই তিনটে জিনিস আমাদের লাগবে। আর নদী দেখো এখানে দেয়া আছে গোদাবরী, ভীমা, কৃষ্ণা, গোদাবরী, ভীমা, কৃষ্ণা। আমাদের এখান থেকে কোশ্চেন দেয় যে ভীমা নদী কোন কোন রাজ্যে, তাহলে কি হবে, এটা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, আর তার নিচে মহারাষ্ট্র, কর্ণাটক আর তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক আর তামিলনাড়ু গিয়ে তারপরে কোথায় পড়ছে, বঙ্গোপসাগরে পড়ে যাবে, তাই না? এটা এদিকেই তো পড়ছে, তামিলনাড়ু মানে বঙ্গোপসাগরে পড়ে যাবে। এইটা আমাদের পশ্চিমঘাট পর্বতমালার এই কটা কোশ্চেন এখান থেকে আমাদের ঘুরে ফিরে দেয় আর কি। আচ্ছা, এরপরে দেখো পূর্বঘাট পর্বতমালা, চলো তোমরা পূর্বঘাট পর্বতমালা, তার মানে বুঝতেই পারছো, আমি শুরুতেই বললাম যে পশ্চিমঘাট পর্বতমালা থেকে পূর্বঘাট পর্বতমালা দৈর্ঘ্য কি তুলনায় কম, কত দেখো 600, গড় কত 600। এগুলো কিন্তু কি সব গড়, কিন্তু ফিক্সড নয়, সবগুলো কি হবে, গড় হবে, গড় হবে সবগুলো। আচ্ছা, যদি বলে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে আলাদা করছে কে, এটা আমরা কি বলবো, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালাকে আলাদা করছে কে, কি বলবো আমরা? যদি বলে আলাদা করছে কে, তাহলে কি হবে, নীলগিরি হবে না? নীলগিরি আলাদা করছে কে। আবার একটা কোশ্চেন আসে যে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালাকে যুক্ত করছে কে, আবার সেটাও কি নীলগিরি হবে। তাহলে একই জিনিস যেন ঘাবড়ে আমরা যেন না যাই, যে আলাদা করছে কে, নীলগিরি, সেটা কোথায়, মাঝ বরাবর। আর যদি বলে মেলাচ্ছে কোথায়, একদম নিচ বরাবর, মানে দক্ষিণ প্রান্তে, মানে কোথায়, তাহলে কন্যাকুমারী, কারণ কন্যাকুমারী ছাড়া দুটো মেলার কোনো চান্স নেই। মানে দেখ, পূর্বঘাট আর পশ্চিমঘাট কোথায়, একদম দক্ষিণতম বিন্দুতে। দেখো মেটেরিয়ালসের লাস্ট পয়েন্টটা তোমাদের লিখে দেওয়া আছে এখানে, যে নীলগিরি পাহাড় পশ্চিম ও দেখো পূর্বঘাটকে যুক্ত করেছে দক্ষিণ প্রান্তে। দক্ষিণ ভারতের দক্ষিণ প্রান্ত কোথায়, কন্যাকুমারী হবে। তো কন্যাকুমারী এখানে দেয়া আছে, তাহলে এটা যেন গুলিয়ে না যায়। আর আলাদা করছে কোথায়, মাঝখানে, মাঝ বরাবর আলাদা করছে, সাধারণ জিনিস এটা, তাই কিনা, এটা যেন গুলিয়ে না যায়। আর এখানে নদীগুলো কি, ওই একই জিনিস হবে, গোদাবরীও এখানে নদী হবে, খালি কৃষ্ণাও হবে, খালি একটা অ্যাড হবে, কাবেরী অ্যাড হয়ে যাবে, কারণ যেহেতু পূর্বঘাট বলছে, কারণ তামিলনাড়ুরই গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কাবেরী। এর দৈর্ঘ্য আমাদের মাঝে মাঝে দেয় 800 কিমি, এটাও আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয় এখানে। তো এইটা আমাদের খেয়াল করে দেখো। আর একটা গুরুত্বপূর্ণ এখান থেকে 3 নম্বর পয়েন্টটা খেয়াল করবে, যে মহানদী, মহানদী আমি কুইজে প্রচুর বার করিয়েছি তোমাদের, যে মহানদীর ওপরে কোন বাঁধ আছে, মনে করে দেখো কোন বাঁধ, দেখো তাই না, উড়িষ্যা, তাই না? তাহলে বুঝতেই পারছি যে এই উপকূলটা কি, এটা উড়িষ্যা পর্যন্ত বিস্তার লাভ করছে, তাই না? মানে পশ্চিমঘাট উড়িষ্যা পর্যন্ত বিস্তার লাভ করছে, তার মানে কি করমণ্ডল উপকূলের সাথে সম্পর্কিত কিন্তু এটা, তাই না? এটা আমরা খেয়াল করব। আচ্ছা, এরপরে আরেকটা জায়গা দেখো, এরপরে দেখো উপকূলীয় সমভূমি। তাহলে উপকূলীয় সমভূমি দেখো, উত্তরের সমভূমি অঞ্চল গেল, উপদ্বীপীয় মালভূমি গেল, এরপরে উপকূলীয় সমভূমি। এই উপকূলীয় সমভূমি কি, উপকূল কাকে বলে, সমুদ্র চ্যাপ্টার তোমরা যখন পড়েছো তখন তোমাদের পড়ানো হয়েছিল উপকূল বা কোস্টাল প্লেন কাকে বলে, তাই না? তা কোস্টাল প্লেন কাকে বলে কি পড়েছিলাম আমরা, মনে করে দেখো। উপকূলীয় সমভূমির সংজ্ঞা কি, সমুদ্র পড়াতে গিয়ে যে ছবি দিয়ে বুঝিয়েছিলাম, মনে করে দেখো উপকূলীয় সমভূমির সংজ্ঞা কি। যাই হোক, দেখো সংজ্ঞা দেখো, খেয়াল করে দেখো, সমুদ্র তীরবর্তী যে নিচু এবং সমতল ভূমিরূপ, সেটাই হচ্ছে উপকূলীয় সমভূমি বা কোস্টাল প্লেন। তার মানে সমুদ্রের সাথে সংযুক্ত যে নিচু আর সমতল ভূমিরূপ, সেটাই হচ্ছে উপকূলীয় সমভূমি। তাহলে উপকূলীয় সমভূমি তার মানে কি, আমি ওই জন্য তোমাদের প্রথমে যে ক্লাসিফিকেশনটা বোঝাচ্ছিলাম, মনে করে দেখো, প্রথমে সমুদ্র, তারপরে যদি আমরা বলি উপকূলীয় সমভূমি, তারপরে কি হবে সমভূমি, তারপরে কি হবে মালভূমি, তারপরে কি হবে পাহাড়, তারপর কি হবে পর্বত, তাই না? এবার কোনো জায়গায় যদি সমুদ্র না থাকে, খালি উপকূলীয় সমভূমিটা বাদ হয়ে যাবে। একই জিনিস কিনা ভেবে দেখ, কোনো জায়গায় যদি সমুদ্র না থাকে, মানে পশ্চিম উপকূল আর পূর্ব উপকূলকে যদি বাদ দিই, দিয়ে যদি আমরা ভারতের ওপর দিকে জাজমেন্ট করি, তাহলে কি হবে পর্বত, তারপরে সমভূমি, এই মালভূমি, তারপরে সমভূমি হবে। আর নিচের দিকে যদি আসি, তাহলে কি হবে উপকূলীয় সমভূমি হবে, তাই না? ভূমিরূপটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, এই উপকূলীয় সমভূমিকে দেখো, তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে উপকূলীয় সমভূমিকে এটা কি, আমাদের দুটো উপকূল আছে, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল। খেয়াল করে দেখো, তোমাদের মহাজনপদ পড়ানো হয়েছে, মহাজনপদে তোমাদের পড়ানো হয়েছিল, মনে করে দেখো যে কোন মৌর্য সম্রাট দুই সাগরের মধ্যবর্তী অঞ্চল দখল করেছিল। একই জিনিস ওখানেই পড়ানো আছে, ওইটাই একই জায়গা। মনে আছে কিনা, দুই সাগরের মধ্যবর্তী মানে কোনটা, দাক্ষিণাত্য অঞ্চল দখল করেছিল, তাই না? তাহলে ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে তার মানে আমরা বলতে চাইছি যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল দখল করেছিল। তার মানে এক কথায় গুজরাট থেকে চালু করে এপারে পর্যন্ত করমণ্ডল পর্যন্ত তারই করায়ত্ত ছিল। আসলে তখন করমণ্ডল বলবো না, তখন আমরা কি বলবো, উৎকল বলবো। তখন আমরা উৎকল বলবো, মানে করমণ্ডল উড়িষ্যার উপকূলটা তখন গুরুত্ব পেত। তার মানে কিন্তু এখন আমাদের উৎকলটা অত দেয় না, এই জন্য এখন যে প্যাটার্ন গুলো দেয় সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে দেখো কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল দেখো মেটেরিয়ালস দেওয়া আছে। তারপরে দেখো কর্ণাটক উপকূল, তারপরে দেওয়া আছে দেখো মালাবার উপকূল, তারপরে দেওয়া আছে দেখো করমণ্ডল উপকূল, তাই না? এই কটাই এখন আমাদের দেয়। উপকূলে দেখো কোস্টাল প্লেনের আছে না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অনেক সময় কর্ণাটক দেয় না, অনেক সময় কর্ণাটক দেয় না। তা কর্ণাটক যদি না দেয় তার মানে কি হয়ে যাবে, প্রথমে কি আছে কোঙ্কণ উপকূল, তারপরে কি হবে পশ্চিমে মালাবার। তার মানে পশ্চিম দিকে যদি কর্ণাটকটা স্কিপ করে নেয় তাহলে দুটো উপকূল থেকে যাচ্ছে পশ্চিম দিকে, এক হচ্ছে কোঙ্কণ, দ্বিতীয় হচ্ছে মালাবার। আর যদি কর্ণাটক ইনক্লুড করে দেয় তাহলে কি হবে, তিনটে উপকূল হয়ে যাচ্ছে, তাহলে কোঙ্কণ, কর্ণাটক, মালাবার হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারলে কিনা বিষয়টা? এটা কর্ণাটককে অনেক সময় ধরা হয় না, কিন্তু পরিষ্কার করে দেওয়ার জন্য মেটেরিয়ালসে দেওয়া হয়েছে। আর কর্ণাটকের পরে তার মানে কি, কন্যাকুমারীর পর থেকে তাহলে কি হবে, মালাবার কোথায় শেষ হচ্ছে, তার মানে কন্যাকুমারীতে গিয়েই মালাবার শেষ হচ্ছে, তাই না? আর ঠিক মালাবার থেকে কি চালু হবে, তার মানে মালাবারের পর থেকে মানে কন্যাকুমারী থেকে চালু হয়ে যাচ্ছে করমণ্ডল উপকূল, যেটা তামিলনাড়ুর উপকূল, তাই তো? ঠিক যেমন একদম গিয়ে শেষ হচ্ছে উড়িষ্যা উপকূলের আগে পর্যন্ত গিয়ে করমণ্ডল শেষ হয়ে যাচ্ছে। আর করমণ্ডল শেষ হওয়ার পরে যে উপকূলটা আসছে সেটা আমাদের কি, উৎকল উপকূল, মানে উড়িষ্যার উপকূলকেই বলা হয় উৎকল উপকূল, তাই তো? এইটা আমাদের এখান থেকে এই পরপর উপকূল কটা কিন্তু ক্রোনোলজি মনে রাখতে হবে, এটাই আমাদের পরীক্ষায় দেয় কিন্তু, যে কার পরে কোন উপকূল আসছে, গুলিয়ে ফেললে হবে না। দেখো এখানে উপকূলগুলো দেয়াই আছে, খালি গুলালে হবে না বিষয়টা। আচ্ছা, এখান থেকে খেয়াল করে দেখ, পশ্চিম উপকূলের যদি বলে, পশ্চিম উপকূল আমি তোমাদের শুরুতেই বলেছিলাম, মনে করে দেখো যে হিমালয়, দাক্ষিণাত্য মালভূমি পূর্ব দিকে হেলে গেছে, তাই তো? দাক্ষিণাত্য মালভূমি পূর্ব দিকে হেলে গেছে, এটা আমরা দেখলাম খানিকটা আগে। তা পূর্ব দিকে যদি হেলে যায় তাহলে কি হবে, এখানকার যে ভূমিরূপটা সেটা কি খাড়া হবে না চওড়া হবে, মনে করে দেখো, খাড়া হবে না চওড়া হবে, খাড়া হবে। খাড়া হবে বলে তাহলে কি হবে, এর কি, এর সমভূমির আকৃতি কি ছোট হয়ে যাবে। তা দেখো ফার্স্টে আমাদের দেয়া আছে এখানে, এই এর সাথে দেখো এখানে এটি আরব সাগরের সাথে সীমানা, এর অঞ্চল প্রস্থ কত, 10 থেকে 20 কিমি। স্বাভাবিক কথা, খাড়া ঢাল বলে কি এর আকারও ছোট। তার মানে পশ্চিম উপকূলের আকার যদি ছোট হয় তাহলে পূর্ব উপকূলের আকার তার মানে নিশ্চয়ই বড় হবে। তাহলে পূর্ব উপকূলের আকার হচ্ছে প্রায় 120 কিমি হবে। এবার এখান থেকে দেখো একটা সাধারণ জ্ঞান, যদি বলে যে আমাদের কোন দিকের উপকূলের বা কোন উপকূলের দিকে বন্দরগুলো বেশি উন্নত বন্দর, বা জাহাজ চলাচলের সুবিধা হবে, বা জাহাজের মাল খালি করার সুবিধা হবে, পশ্চিম উপকূলে, কারণ যার ঢাল খাড়া হবে সেদিকেই। আর মনে করে দেখো প্রাচীন কাল থেকে কিন্তু পশ্চিম উপকূলেই ব্যবসা ভালোভাবে চলে আসছে, কারণ এখানে কি পলির চান্স তো কম। দেখ পলির চান্স যদি কম থাকে তাহলে কি হবে, মাটির নিচে কি, জলের নিচে জল, পলি কম পড়বে, আর কম যদি পড়ে কি নদীর নাব্যতা কি কমে যাবে, তাই না? আর এদিকে পশ্চিম দিকে তার মানে কি নাব্যতা কমার কোনো চান্স নেই বললেই চলে। বুঝতে পারছো না বিষয়টা? দেখো তাহলে কি পশ্চিম দিকে কি নদীর পরিমাণ, যেহেতু নাব্যতার পরিমাণ কি কম, তাই না? তাহলে এখানে নদী মানে কি বন্দরগুলো উন্নত হবে। আর পূর্ব দিকে যেহেতু নদীগুলো বেশি পড়ছে, তাহলে এখানে পলি পড়ার চান্স বেশি, তার মানে কি উপকূলগুলোর কি অগভীর হবে তুলনায়, তাই কিনা? এই জন্য পশ্চিম উপকূল সবসময় অ্যাক্টিভ বা বেশি উন্নত পূর্ব দিকে তুলনায়। খেয়াল করে দেখো এখানে পার্টগুলো বলা আছে, কোঙ্কণ উপকূল কোথায়, মুম্বাই থেকে গোয়া পর্যন্ত। মুম্বাই, তাহলে কোঙ্কণ যদি মুম্বাই থেকে গোয়া হয় তাহলে কি হবে, এরপরে কর্ণাটক বললাম, তাহলে কর্ণাটক কি হবে, তার মানে গোয়া থেকে ম্যাঙ্গালুরু হবে কর্ণাটকের রাজধানী, তাই তো? আর তারপরে কি, তাহলে ম্যাঙ্গালোর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত হবে, মানে কি যেখানে হিমালয় যেখানে পূর্বঘাট আর পশ্চিমঘাট মিলেছে, তাই তো? সেই জায়গাটা হবে এখানে। ঠিক এরপরে দেখো পূর্ব উপকূল যেটা বললাম, দেখ বঙ্গোপসাগরের সাথে সমান্তরালে বিস্তৃত। পশ্চিম উপকূলের তুলনায় দেখো বেশি প্রশস্ত, এটা তো শুরুতেই বললাম, কারণ এই তুলনায় কি বেশি প্রশস্ত হবে, কারণ এই নদীর সংখ্যা কি বেশি এবং পলি পড়ার চান্স বেশি, সেই অনুযায়ী।
দ্বিতীয় এখানে থার্ড পয়েন্ট দেখ, এখানে এইটা আমাদের আসে এখানে যে চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ লাস্ট পয়েন্টটা দেখেছো এখানে, চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। এটা আমাদের প্রচুরবার পরীক্ষায় আসে, প্রচুরবার পরীক্ষায় আসে চিল্কা হ্রদ। এটা একটু খেয়াল করে রাখবে, চিল্কা হ্রদটা প্রচুরবার এসছে। আচ্ছা, এরপরে দেখো অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে যে পয়েন্টটা আছে, দেখ এখানে মাছ চাষের প্রচুর উপযুক্ত পরিবেশ আছে, মাছ চাষের প্রচুর উপযুক্ত পরিবেশ মাছ চাষের, এই জন্য এখানে মৎস্য গ্রাম তৈরি হয়েছে। তো আমরা কি জানি, খেয়াল করে দেখো, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মানে আমাদের পশ্চিম দিকে কর্ণাটক, তার নিচে কেরালা, আর পূর্ব দিকে তামিলনাড়ু, তিনটে জায়গা কিন্তু প্যারালাল, আর তার ঠিক উপরে অন্ধ্রপ্রদেশ। তার মানে এই চারটে জায়গা কিন্তু খেয়াল করবে তোমাদের এখানে মাছ ধরার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ, এই জন্য বলছে মৎস্য গ্রাম, মৎস্য গ্রাম তৈরি হয়েছে। আর একটা পয়েন্ট আছে এখানে দেখো, ভেম্বানদ, ভেম্বানদ হ্রদ পেয়েছো কিনা? ভেম্বানদ হ্রদ এটা আমাদের প্রচুরবার পরীক্ষা আসছে, এটাকে বলা হচ্ছে ব্যাক ওয়াটার। কি বলা হচ্ছে? ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটার কি? ব্যাক ওয়াটার আর কিছুই নয়, ব্যাক ওয়াটার হচ্ছে কোনো নদী, কোনো সমুদ্র, কোনো হ্রদ, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, হ্রদ হতে পারে, তার পিছনে যে আবদ্ধ যে জলাভূমি সেটাকেই বলা হচ্ছে ব্যাক ওয়াটার। তাহলে কি বললাম, নদী, সমুদ্র বা হ্রদ, তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, তার পিছনে যে জলাভূমিটা সেটাকেই মূলত বলা হয় ব্যাক ওয়াটার। তাহলে ভেম্বানদ এখানে এটা আমরা মাথায় রাখবো, ভেম্বানদ এক ধরনের ব্যাক ওয়াটার। আর আরেকটা শব্দ দেখো, ভেম্বানদের পাশে লেখা আছে লেগুন। লেগুন পেয়েছো কিনা? দেখো লেখা আছে এখানে লেগুন। তাহলে লেগুনও কি? লেগুন হচ্ছে অগভীর জলের অংশকে বলা হয় লেগুন। আমি তোমাদের এতক্ষণ যে বোঝালাম যে ব্যাক ওয়াটার, তো মানেটা কি? প্রায় কাছাকাছি গেল না গেল না? খেয়াল করে দেখ, মানে একই মানে হচ্ছে না? দেখো, অগভীর জলের অংশ, তাহলে অগভীর জলের অংশ মানে কোনো নদীর পিছনে যে আবদ্ধ জলাভূমি, সেটা কি হিসাব মধ্যে কি অগভীরই তো হয় না? তো ঘুরে ফিরে একই জিনিস, লেগুন এবং ব্যাক ওয়াটারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এরপরে দেখো আমাদের যে ভারতীয় মরুভূমি, ভারতের মরুভূমি বলতে গেলে ফার্স্ট আমাদের মাথায় আসে ভারতের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি, থর মরুভূমি। আচ্ছা, থর মরুভূমি বললে যদি আমাদের আসে, এই যে থর শব্দের মানে কি, থর শব্দের মানে কি? থর শব্দটা এসছে আরবি, আরবি শব্দ থেকে, আরবি শব্দ থুল, থুল, থুল মানে হচ্ছে বালি। থর শব্দটা কোত্থেকে এসছে? আরবি থুল, থুল শব্দের মানে কি? বালি। তার মানে কি? বালির, বালির ঢিপি যেখানে হয় সেটাকেই বলা হয় তার মানে থর। তার মানে পৃথিবীর যেখানে যেখানে আছে সেখানেই তার মানে থর বলতে আমরা পারি তার মানে। তাহলে এখানে আমাদের মূলত যদি বলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, তোমরা তো জানো সবাই সাহারা, তাই না? তার অনেকটা পরে কালাহারি আছে, তারপরে আমাদের থর হচ্ছে কত? নবম। থর হচ্ছে কত? নবম। আমাদের মেটেরিয়ালসে দেয়া আছে দেখো, নবম, তাই না? আমাদের মেটেরিয়ালসে দেয়া আছে না নবম, দেখো। কিন্তু কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি যদি বলো তোমরা, তাহলে কিন্তু থর সাহারা মরুভূমি নয়। সাহারা মরুভূমি কি আসলে? তার মানে উষ্ণতার দিক দিয়ে, উষ্ণ যে মরুভূমিগুলো তার মধ্যে দিয়ে কিন্তু থর বা সাহারা এরা কি? এরা এগিয়ে আছে, মানে সাহারা, তারপরে কালাহারি, তারপরে এরা হচ্ছে কি উষ্ণতার দিক দিয়ে। কিন্তু যদি তোমরা বৃহত্তম মরুভূমি বলো, তাহলে কি হবে? ফার্স্ট হচ্ছে আন্টার্কটিকা হবে, ফার্স্ট কে হবে? আন্টার্কটিকা হবে। সেটা কি হবে? শীতল মরুভূমি হবে। কি হবে? মরুভূমি, শীতলের দিক দিয়ে। তার মানে আমাদের কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে গেল। আমরা সবাই জানি যে সাহারাই বড় ছিল, তাই না? কিন্তু সাহারা বড় নয়, উষ্ণতার দিক দিয়ে সাহারা বড়। কিন্তু যদি আমরা বলি সব দিক দিয়ে বড় কে, তাহলে আন্টার্কটিকা বড়। তারপরে কি? আন্টার্কটিকার পরে নিশ্চয়ই আর্কটিক হবে, তাই না? ধীরে ধীরে এরাই বড় প্রথমে, কিন্তু এরা সব কি? শীতল। আমাদের সিলেবাসে শীতল মরুভূমির কোনো গুরুত্ব নেই, এই জন্য আমাদের এগুলো পড়ানো হয় না, আমাদের লাগবেও না, তোমাদেরও মনে রাখার দরকার নেই। তবে সাধারণ জ্ঞানটাই মাথায় রাখবে, যদি বলে যে সাহারা কিন্তু বড় নয়, উষ্ণতার দিক দিয়ে যদি বলে, তাহলেই সাহারা বড় হচ্ছে। আর আমাদেরটা আছে নবমে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ নদী কি? লুনি নদী। এখানে গুরুত্বপূর্ণ নদী কি? লুনি নদী। লুনি নদী তোমরা জানো, লুনি নদীকে বলা হয় অন্তর্বাহিনী নদী। কি নদী বলা হয়? অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কি? যে নদী দেশের মধ্যে সৃষ্টি হয়ে, তাই না, দেশের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, কোনো সাগর বা মহাসাগরে পড়ে না, তাকে বলা হয় লুনি নদী। এই অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড, অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার। তবে এখান থেকে লুনি তাহলে কোথায় পড়েছে? কচ্ছের রন। কোথায় পড়েছে? কচ্ছের রন। তাহলে আরেকটা কোশ্চেন চলে আসে এখান থেকে, রন কি? রন কি, তাই না? রন কি? না, বালিযুক্ত যে জলাভূমি, বালিযুক্ত যে জলাভূমি সেটাই হচ্ছে রন। বালিযুক্ত যে জলাভূমি সেটাই হচ্ছে রন। তাহলে এখানে রন স্বাভাবিক কথা, তাহলে লুনি কোথায়? রনে পড়েছে, তাই না? কচ্ছের রনে পড়েছে, তাই তো? এইটুকুই আমাদের এখান থেকে ভারতের মরুভূমি থেকে এইটুকুই আমাদের কোশ্চেন আসে। লাস্ট একটা হচ্ছে দ্বীপপুঞ্জ থেকে যাচ্ছে। তাহলে দ্বীপপুঞ্জ বলতে কি? দ্বীপের সমষ্টিকে বলা হয় দ্বীপপুঞ্জ বা আইল্যান্ড। দ্বীপের সমষ্টিকে বলা হয় দ্বীপপুঞ্জ বা আইল্যান্ড বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের দ্বীপ
ভারতে কোন দিকে আছে? একটা হচ্ছে পূর্ব দিকে মানে বঙ্গোপসাগরে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে মানে আরব সাগরে। তাহলে পূর্ব দিক যদি যেই বলছে সঙ্গে বঙ্গোপসাগরের দ্বীপের নাম হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আর পশ্চিম দিকে আছে সেটা কি? লাক্ষাদ্বীপ। আমরা সমুদ্র চ্যাপ্টারে পড়েছিলাম মনে করো কোরাল দ্বীপ, তাই না, বা সার্গাসো সি, প্রবাল, তাই না। লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বারা গঠিত বলে এটাকে বলা হয় কোরাল রিফ, তাই তো, কোরাল, তাই না। তো কোরাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে এখান থেকে এবার আন্দামানটা ফার্স্ট আমরা দেখে নেবো। আন্দামান এবং নিকোবর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান হচ্ছে উত্তরে আর নিকোবর হচ্ছে দক্ষিণে। আন্দামান হচ্ছে উত্তরে, নিকোবর হচ্ছে দক্ষিণে। তোমাদের মেটেরিয়ালসে খেয়াল করে দেখো, এখানে তোমাদের মেটেরিয়ালস দেয়া আছে আন্দামানের দ্বীপের সংখ্যা 204টে, তাই না। আন্দামানের দ্বীপের সংখ্যা কটা? 204টে। কিন্তু এটা আমাদের এনসিইআরটি থিওরি, ঠিকই আছে, ভুল নয়। কিন্তু আমাদের কোশ্চেনে যেটা এসছে বেশিরভাগ সেটা হচ্ছে 836টা। কটা? 836টা এসছে আমাদের, এটা কোশ্চেনে এসছে, কিচ্ছু করার নেই, এটাই আমাদেরও মনে রাখতে হবে, দুটোই মনে রাখতে হবে, কারণ এটা কোশ্চেনে এসছে। কোশ্চেনে ওটা দেয়নি, কোশ্চেনে এসছে কোনটা? এটা আমরা অবশ্যই মনে রাখবো যেহেতু কোশ্চেনে আসছে। হ্যাঁ, তাহলে তোমরা বলবে এটা কি তাহলে ভুল? এটা ভুল নয়। এটা কে দিয়েছে এই তথ্যটা? আন্দামান অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে কি আন্দামানের প্রশাসনিক বিভাগ এই তথ্যটা দিয়েছে। ওরা বলছে আমাদের তথ্যটাই নিতে হবে আর কি। তো নিতে হবে মানে কি, এই জন্য এই তথ্যটাকেই গুরুত্ব দেওয়া হয় সার্বিকভাবে। এবার তাহলে তোমরা বলবে 204টে কেন? আসলে 204টে এই কারণে, কারণ দ্বীপগুলো সবসময় কি ব্যবহারযোগ্য হয়ে ওঠে না। কারণ একটা দ্বীপ জাগতেও যেমন অনেক বছর সময় লাগে, সেই দ্বীপটা ব্যবহার করা যাবে কিনা সেটার জন্য অনেক ভাবনা চিন্তা আছে, তাই না। উপযুক্ত পরিবেশ যদি না হয় সেখানে মানুষকে পাঠানো যায় না, টুরিস্টের কথা তো অনেক পরের ব্যাপার। এই কারণে তাহলে 836টা, এটা আমরা মাথায় রাখবো। এবার যদি বলে এই আন্দামান নিকোবরের সব থেকে নিকটতম বন্দর কোনটা? আন্দামান নিকোবরের সব থেকে নিকটতম বন্দর কোনটা হবে তোমাদের মতে? সব থেকে নিকটতম হচ্ছে চেন্নাই। সব থেকে নিকটতম বন্দর কোনটা? চেন্নাই। তারপরে কি হবে? বিশাখাপত্তনম। তারপরে কি হবে? এবার যদি বলে দূরে কে আছে? কলকাতা। এটাও আমাদের কোশ্চেন আসে, পরপর এই কটা আমরা মনে রাখবো। চেন্নাই, বিশাখাপত্তনম, কলকাতা। সব থেকে কাছে কি? চেন্নাই। আচ্ছা, কলকাতা প্রায় 1200-র ওপরে, 1250-50-এর ওপরে আছে কলকাতা। ঠিক আছে, তাহলে চেন্নাইটা মনে রাখবো আমরা। এবার যদি বলে আন্দামানে যে অ্যাক্টিভ আগ্নেয়গিরি আছে তার নাম তো তোমরা সবাই জানো, কুইজে অনেকবার করা আছে, ব্যারেন, তাই না। এটা আমরা কুইজে করেছি। যদি বলে আন্দামানের উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। এটা লিখে নাও, SADDLE, স্যাডেল PEAK, স্যাডেল পিক। আন্দামানের উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। 737 মিটার। 737 মিটার। এটা আমাদের পরীক্ষায় দেয় কিন্তু, 737 মিটার, এটা আমাদের পরীক্ষা দেবে। আচ্ছা, এবার দেখো, এবার লাক্ষাদ্বীপ যাব। লাক্ষাদ্বীপেরও খেয়াল করে দেখো, লাক্ষাদ্বীপেরও মেটেরিয়ালসে তোমাদের দেয়া আছে, দেখো 43টা দ্বীপ নিয়ে গঠিত, তাই না। 43টা দ্বীপ, কিন্তু এখানেও ওই একই জিনিস, এদেরও অ্যাডমিনিস্ট্রেটিভ অনুযায়ী 36টা, এবং এটাও আমাদের পরীক্ষায় এসছে। এদেরও কটা? 36টা দ্বীপ নিয়ে, এটা আমাদের পরীক্ষায় এটাই এসছে। তার মানে আমরা এখানে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই, কারণ এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তারাই এই তথ্যগুলো দিচ্ছে। আচ্ছা, লাক্ষাদ্বীপের কটা দ্বীপে জনবসতি আছে? কটা দ্বীপে? 10টা দ্বীপে জনবসতি। দেখো মেটেরিয়ালস দেওয়া আছে, পেয়েছো কিনা? 10টা দ্বীপে জনবসতি আছে। আচ্ছা, লাক্ষাদ্বীপ কোন কোন দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে? কোন কোন বড় দ্বীপ নিয়ে? তাহলে উত্তরে, লাক্ষাদ্বীপের উত্তরে হচ্ছে আমিন দ্বীপি, মাঝখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, আর 3 নাম্বার হচ্ছে মিনিকয়। তাহলে উত্তরে হচ্ছে আমিন দ্বীপি, মাঝখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, দক্ষিণে হচ্ছে মিনিকয়। কি বুঝলে এটা একটু নোট করে নাও। তাহলে যদি বলে লাক্ষাদ্বীপ কতগুলো বড় দ্বীপের সমষ্টি? 3টে বড় দ্বীপের। উত্তরে আছে আমিন দ্বীপি, মাঝখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, দক্ষিণে হচ্ছে মিনিকয়। তাহলে 3টে দ্বীপের সমষ্টি হচ্ছে, বড় দ্বীপের সমষ্টি হচ্ছে লাক্ষাদ্বীপ। বোঝা গেল না? দেখো, হ্যাঁ, বোঝা গেল। তাহলে এরকম আমাদের যদি কোশ্চেন দেয় লাক্ষাদ্বীপের উত্তরে কে আছে, কি হবে? আমিন দ্বীপি। লাক্ষাদ্বীপের দক্ষিণে কে আছে? তাহলে এরম কিন্তু আমাদের কোশ্চেন আসে, এটা। আচ্ছা, লাক্ষাদ্বীপের তাহলে কটাতে জনবসতি আছে বললাম? 10টা, তাই না। তাহলে এখান থেকে আর কি ধরনের দ্বীপ? এটা কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ, তাই তো। এটা মাথায় থাকবে কিনা? আচ্ছা, আর একটা দেখো, যদি বলে এখানে
এর বড় দ্বীপ কোনটা? এর বড় দ্বীপ হচ্ছে অ্যান্ড্রোট, ANDROTT, অ্যান্ড্রোট। এর লাক্ষাদ্বীপের বড় দ্বীপ হচ্ছে অ্যান্ড্রোট, ANDROTT, অ্যান্ড্রোট। এর বড় দ্বীপ হচ্ছে অ্যান্ড্রোট, ANDROTT, অ্যান্ড্রোট, অ্যান্ড্রোট। এইটুকু ক্লিয়ার হলো? ব্যাস, এইটুকুই আমাদের এখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন দেয়, এর বাইরে এখান থেকে দেয় না আশা করছি। এইটুকু ক্লিয়ার হলো সবার? ব্যাস, এই পর্যন্ত থাকলো তাহলে।